আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, রূপান্তরের সত্যের আজকের পর্বে স্বাগত। সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং সালাম। গত এক বছর ধরে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে মার্কিন কূটনৈতিক তৎপরতা এবং সামরিক তৎপরতা নজিরবিহীনভাবে বেড়েছে এবং এর অনেক কিছুই দৃশ্যমান, তবে অধিকাংশই আমাদের চোখের বাইরে গোপনে ঘটছে। বিশেষ করে মার্কিন সেনা তৎপরতা নিয়ে যারা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ভাবেন বা বিশ্লেষক যারা রয়েছেন, তারা কিন্তু আজকাল খুবই উদ্বেগ প্রকাশ করছেন। আমরা দেখেছি চট্টগ্রাম বন্দরকে বিদেশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং আমেরিকা বলছে এটা তাদের জন্য একটা স্ট্র্যাটেজিক গেটওয়ে। তো একটি বন্দরকে তুলে দেওয়া যে শুধুমাত্র অর্থনৈতিকভাবেই ইস্যু তৈরি করছে তা নয়, এর ফলে কিন্তু বাংলাদেশের উপরে একটা সামরিক চাপ বাড়বে। করিডোর নিয়ে তো আমরা গত এক বছর ধরে নানান গুঞ্জন শুনছি। সেখানে আরাকান আর্মিকে একদম অবাধ চারণভূমির মতো খুলে দেওয়া হয়েছে টেকনাফ এবং পাহাড়ি অঞ্চল। এর সাথে যোগ হয়েছে এই গোপন বাণিজ্য চুক্তি, যেখানে বাংলাদেশের স্বার্থ আদৌ সংরক্ষিত হয়নি। অনেক বেশি দাম দিয়ে আমরা এলএনজি কিনছি আমেরিকার কাছ থেকে, যেখানে অন্যান্য দেশে এর চেয়ে কম দামে পাওয়া যায়। এবং সেই এলএনজি কোম্পানির সাথে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যিনি বাংলাদেশের আজকের এই দুরবস্থার জন্য যে কজন মানুষ ফিল্ডে থেকে কাজ করেছেন, হি ইজ ওয়ান অফ দেম। এই সব আলোচনার মধ্যে একদম সম্প্রতি যোগ হয়েছে আমেরিকা থেকে 120 জন সেনা এসেছেন, সেনা সদস্য বাংলাদেশে এসেছেন। তারা যে বাংলাদেশে ঢুকেছেন ঢাকা এয়ারপোর্ট দিয়ে, সেখানে তারা কোনো ইমিগ্রেশন ফর্মালিটিস করেননি। ক্যান ইউ থিঙ্ক? আপনি চিন্তা করতে পারেন যে আমাদের দেশের সেনাবাহিনী কোনো একটা দেশে গেছে এবং তারা কোনো ধরনের ইমিগ্রেশন ফর্মালিটিস, এই যে পাসপোর্ট শো করা, ফর্ম ফিল আপ করা, কোনো কিছু না করে সোজা ঢুকে গেছে। এন্ড দিস টাইম আমেরিকান সোলজার্স হ্যাভ ডান দ্যাট। এবং 10 তারিখে তারা ইউএস বাংলা এয়ারলাইন্স এর একটা প্লেনে করে তারা গেছে এই চিটাগাঙে। চিটাগাঙে সেনাবাহিনীর একটা হোটেল আছে, আপনারা জানেন, রেডিসন ব্লু বে ভিউ। সেখানে 120 জন অবস্থান করছেন। সেই হোটেলেও তারা রেজিস্ট্রেশন করেনি। হোটেলের যে রেকর্ড আছে সেখানে তাদের কারো কোনো নাম ঠিকানা কোনো কিছু লিপিবদ্ধ করা হয়নি, তাদের নামে রুম বরাদ্দ দেওয়া হয়েছে। 14 তারিখে তারা কক্সবাজার গিয়েছিল, কক্সবাজার বিমান ঘাঁটি পরিদর্শন করেছে এবং আমাদের বিমান বাহিনীর কিছু সেনা কর্মকর্তাদের অফিসারদের সাথে তারা গোপন মিটিং করেছেন এবং এখনো তারা আছেন। এখন এইবার এর আগেও তারা এসেছে, এর আগে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল, টাইগার, লাইটনিং এগুলো তারা করেছে, মহড়া, সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছে। কিন্তু এবার কেন জানি ভীষণ গোপনীয় ভাবে তারা এই কাজগুলো করছেন। কিন্তু এই অবাধ তথ্য প্রযুক্তির যুগে কোনো কিছুই তো আর গোপন থাকে না। আমরা আসলে কি চাইছি? ডক্টর ইউনূস কি চাইছেন? বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে তিনি আজ হুমকির মুখে ফেলেছেন। বাংলাদেশে ডক্টর ইউনূসের সমালোচনা কিন্তু এখন খুবই প্রকট। যারা গত বছরের আগস্ট মাসে তাকে স্বাগত জানিয়েছিল, তার অধিকাংশ মানুষই আজ তার উপরে বিরক্ত, তার উপরে ক্ষুব্ধ এবং তার প্রচন্ড সমালোচক হয়ে গেছে। তিনি দেশ চালাতে ব্যর্থ হয়েছেন ঠিকই, কিন্তু পুরো দেশটা আমেরিকার হাতে তুলে দিয়েছে। আমেরিকা এমন একটা দেশ যে কেবল নিতে জানে, দিতে জানে না। একমাত্র ব্যতিক্রম হলো আমেরিকান তরুণী। দে আর ভেরি গুড অ্যাজ ফ্রেন্ড। তারা যাকে দেয় তাকে উজাড় করেই দেয়। কিন্তু এর বাইরে একটা সুপার পাওয়ার হওয়ার পরেও এ সুপার পাওয়ার উইথ এ টাইনি হার্ট, এবং শোষণই তাদের একমাত্র ধর্ম, যেটা আমার কাছে মনে হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে তারা এসেছিল এবং বাংলাদেশে যখন ডক্টর ইউনূস এলো এবং সবাই জানতো যে এই লোকটা আমেরিকার একটা দালাল, চাকর, তারপরেও ধারণা করা হয়েছিল যে আমেরিকা অন্তত এই চাকরটাকে কিছুটা হলেও আশীর্বাদ দেবে। কিন্তু আমরা কি দেখলাম? আমাদের 3টা বিমানে করে আমাদের কিছু ইল্লিগাল বাংলাদেশিকে তারা ফেরত পাঠালো। সেটা পাঠাতেই পারে, কিন্তু তাই বলে 60-70 ঘন্টা এক একজনকে হাতে পায়ে শিকল বেঁধে রাখা হয়েছিল। মানে মঙ্গলবার সকালে তাদের হাতে পায়ে শিকল বেঁধেছে, তারা বাংলাদেশে এসে পৌঁছেছে বৃহস্পতিবার, অলমোস্ট 60 আওয়ার্স। এরকম রূঢ় আচরণ বাংলাদেশিদের সাথে করছে। বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না। বাংলাদেশে যে মার্কিন বিনিয়োগ বেড়েছে এমন কোনো নজির বা তৎপরতা আমরা দেখিনি। কিন্তু গোপন সামরিক তৎপরতা কিন্তু আমরা একের পর এক দেখছি। সারা বাংলাদেশ ছেয়ে গেছে মার্কিন গোয়েন্দাদের দ্বারা।
তার মধ্যে একজন 31শে অগাস্ট যে হোটেল ওয়েস্টিনে মারা গেলেন, আরবেন জ্যাকসন, সে তো এই আমেরিকার একটা স্পেশাল ফোর্সেস কমান্ডের সদস্য ছিল। এরকম অনেকে আছে, সে মারা গেছে বলেই আমরা জেনেছি, এবং তার মৃত্যুর পরে কিন্তু তার ডেড বডিটা পোস্টমর্টেম পর্যন্ত করা হয়নি, সোজা আমেরিকান এম্বাসি সেই ডেড বডিটা তাদের ক্যারকে নিয়ে গেছে। সাধারণ মানুষের ভেতরেও কিন্তু এই আমেরিকা প্রীতি এবং আমেরিকার বাংলাদেশের মধ্যে এই আগ্রাসী তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে, তাদের কপালে ভাঁজ। তারা প্রশ্ন তুলছেন যে ডক্টর ইউনূস কি বাংলাদেশকে একটা কলোনিতে পরিণত করতে চান, মার্কিন কলোনি? বাংলাদেশের ইতিহাস কিন্তু অন্য কথা বলে। এই ভূখণ্ডে যারাই এসেছে, যেসব বিদেশি শক্তির দখলের উদ্দেশ্যে এসেছিল, তাদের কারোই পরিণতি ভালো হয়নি। সবাইকে কিন্তু অপমানের সাথে পরাজয় মেনে নিয়ে এই ভূখণ্ড থেকে পাততাড়ি গোটাতে হয়েছে। এখন আমেরিকা যেটা করছে, সেটা কি বাংলাদেশের জন্য আদৌ কোনো মঙ্গল বয়ে আনছে কিনা? বরং এই যে আমেরিকান তৎপরতা বাংলাদেশে বেড়েছে, বিশেষ করে সামরিক তৎপরতা, এর ফলে আমাদের প্রতিবেশী দেশগুলোর গোয়েন্দা সংস্থা কিন্তু বাংলাদেশের উপরে স্পেশাল নজরদারি শুরু করেছে। ভারত, চীন এবং মিয়ানমার, তারা বাংলাদেশে এই সামরিক উপস্থিতিটা, মার্কিন সামরিক উপস্থিতিটাকে ভালোভাবে দেখছে না। আমেরিকা কি চায়? তারা আমাদের সাগরের উপরে দখল নিতে চায়, সেন্ট মার্টিনের উপরে দখল নিতে চায়, ভূখণ্ডের উপরে নজরদারি বাড়াতে চায়, পোর্ট নিতে চায়। তাহলে বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসেবে তার স্বাধীনতা, সার্বভৌমত্ব কোথায় থাকলো? প্রিয় বন্ধুরা, আপনারাও কি মনে করেন যে মার্কিন এই সামরিক তৎপরতা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর? কমেন্টসে জানান, আপনাদের মতামত জানতে চাই। এবং আমেরিকার এই অশুভ তৎপরতার বিরুদ্ধে বাংলাদেশকে রুখে দাঁড়াতেই হবে। আপনারা সবাই নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কিভাবে আলোচনা করব বা কোন কথাটা আমি বলতে চাচ্ছি। তো আপনারা থাম্বনেলে দেখেছেন যে আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকা নাকি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। তো আমি উদ্গ্রীব হয়ে আছেন বললাম, কিন্তু আমার থাম্বনেলে লেখা আছে যে কথা বলার চেষ্টা করেছেন। সে জায়গাটাই আসছি যে উনি অনেক উদ্গ্রীব। খবরটা আসলে আমি আরো একদিন আগে পেয়েছিলাম, কিন্তু শিওর হতে পারিনি যে আসলে কি এটা কি ফলস নিউজ নাকি নিউজ, সত্য নিউজ তা জানার জন্য সর্বশেষ গত 1 ঘন্টা আগে আমি যতটুকু জানতে পারলাম তাতে হচ্ছে যে আমাদের এই সেনাপ্রধান তিনি নাকি আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য ইন্ডিয়ার সামরিক বাহিনীর প্রধানেরকে ফোন দিয়েছিলেন, এবং ফোন দিয়ে উনি বলেছেন যে যে কোনো উপায়ে হোক, যে কোনো ভাবে হোক, তাকে যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে অন্তত 1 মিনিট কথা বলার সুযোগ করে দেয়। কারণ ওনার কাছে নাকি যে সমস্ত নাম্বার আছে সেই সমস্ত নাম্বারে উনি অনেক ট্রাই করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। সর্বশেষ উনি নাকি ইস্তোনিয়ার একটা নাম্বার, ইস্তোনিয়াটা আসলে হচ্ছে যে এটা আপনার ইস্ট ইউরোপের দিকে, ইউরোপ থেকে ইস্ট ইউরোপের দিকে, ইস্টোনিয়া, লাটাভিয়া, লাতভিয়া এগুলো। তো ইস্তোনিয়ার একটা নাম্বার থেকে, আমি পুরো নাম্বারটা আপনাদের বলছি না, শুধু কান্ট্রি কোডটা বলে দিচ্ছি, 372 তো আপনারা অনেকে যারা হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন বা কথা বলেন, তারা হয়তো জানতে পারেন যে এই কোড দিয়ে বা ইস্তোনিয়ার কোনো নাম্বারে আপনারা কথা বলেন কিনা। আমি যেহেতু আজ পর্যন্ত কখনো কথা বলিনি, সুতরাং আমি এই বিষয়টাতে জানি না যে উনি কোন নাম্বার ব্যবহার করেন, কিভাবে ব্যবহার করেন তাও জানেন। আমাদের সেনাপ্রধান নাকি সেই ইন্ডিয়ান চিফকে বলেছেন, সেনা চিফকে বলেছেন যে উনি এই নাম্বারটাতে বেশ কিছু মেসেজ দিয়েছেন 3 দিন যাবৎ। মেসেজ কি সিন হচ্ছে কি হচ্ছে না তাও বোঝা যাচ্ছে না। উনি ফোন দিলে এই ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে, এবং ওনার মেসেজের কোনো রিপ্লাই আসছে না। উনি যে কোনো উপায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার সাথে 1 মিনিটের জন্য কথা বলতে চান। অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, এগুলার থেকে উনি মুক্তি পেতে চান। উনি নাকি ঘুমোতে পারছেন না। তো কেন ওনার এই বোধোদয় হলো,
তা জানার জন্য আমরা ছোট্ট একটা ভিডিও দেখে আসি। ভিডিওটা দেখি, এরপরে আরো 3টে ইন্টারেস্টিং ঘটনা বলবো যেটা হয়তো আপনারা কল্পনাও করতে পারেননি। ধন্যবাদ, ভিডিওটা দেখুন, এরপরে আসছি। তো আপনার ভিডিওটি দেখলেন, এবং আমার যতটুকু মনে হচ্ছে যে এই যে আজকে 120 জন ইউএস সোলজার চট্টগ্রাম শহরে নেমেছেন এবং ওরা বিনা ইমিগ্রেশন, কোনো রেজিস্ট্রেশন ছাড়াই আপনার চট্টগ্রামের সবচেয়ে খ্যাতনামা হোটেল, যেটা সারা বাংলাদেশেই খ্যাতনামা এই হোটেলগুলো, এখানে উঠেছেন 120 জন। এটা আপনারা সবাই জানেন অলরেডি। গতকাল থেকে এটা সমস্ত ফেসবুকে ছেয়ে গিয়েছিল। এই ভিডিওটা আমি প্রথম পাওয়ার পরেই ফেসবুকে দিলাম, এরপরে লক্ষ লক্ষ আপনার শেয়ার হয়েছে, বিভিন্ন জন ডাউনলোড করেও দিয়েছে, সুতরাং আপনারা সবাই জানেন। তো এই 120 জন সেনা কর্মকর্তা কি দরকার এই মুহূর্তে? এর আগেরই আছে প্রায় 1,500 সেনা, ইউএস সেনা। এবং আপনারা জানেন চট্টগ্রামের কক্সবাজার অদূরে আপনার মহেশখালী একটা দ্বীপ আছে, আমাদের মহেশখালী দ্বীপ, যেটাতে আপনার যে মহেশখালী দ্বীপে, যেখানে আমাদের এই জননেত্রী শেখ হাসিনার আমলে $1.2 বিলিয়ন দিয়ে একটি গভীর সমুদ্র বন্দর এবং সাবমেরিন স্টেশন, যেখানে 6টি পারমাণবিক সাবমেরিন দাঁড়াতে পারবে, রসদ নিতে পারবে, ওই ধরনের একটা টার্মিনাল নির্মাণ করেছিলেন। এবং এটা এত গভীরে যে এই গভীরতায় যদি কোনো সাবমেরিন চলে যায়, পৃথিবীর কোনো পারমাণবিক বোমা দিয়েও এই সাবমেরিন কিছু করতে পারে না। ওই জায়গাটা পুরোটা সেনাবাহিনী, আমেরিকান সোলজারদের হাতে। তার কারণটা কি? আপনাদের কি মনে হয় না যে এইসব কারণে সবকিছু দেখে এবং উনি খুব ভয়ে ভীত হয়েই উনি ফোন দিয়েছেন যে শেখ হাসিনা ছাড়া মনে হয় আর বাঁচার কোনো উপায় নাই, সুতরাং আমি এখন শেখ হাসিনার সাথে কথা বলি। তার কারণ হচ্ছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা একসময় বলেছিলেন, বারবার বলেছিলেন, সাদা চামড়ার একজন বা বেশ কিছু লোক আমাকে সেন্ট মার্টিন দিয়ে দিতে বলে, বঙ্গোপসাগরে দিয়ে দিতে বলে, যদি দিয়ে দিতে পারি আমি ক্ষমতায় থাকতে পারবো। আজকে কি সেটারই পুনরাবৃত্তি হচ্ছে না? এই 120 জন সেনাবাহিনীর এইসব লোক, এরা কারা? এবং সবচেয়ে ইন্টারেস্টিং খবর আরেকটি, সেটি হচ্ছে যে ডক্টর আসিফ নজরুল সাহেব, উনি ফোন দিয়েছিলেন ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবকে। উনি তাকে অনুরোধ করেছেন যে যে কোনো উপায়ে হোক বা যে কোনো ভাবে হোক ওনার সেফ এক্সিটের ব্যবস্থা করার জন্য। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই উনি তো বাংলাদেশে আছে, ওনার কি সেফ এক্সিট, ওনার কেন সেফ এক্সিট দরকার? সেফ এক্সিট দরকার আছে ওনার। এবং আবার এটাও বলতে পারেন যে ইন্ডিয়ার কাছে কেন সেফ এক্সিট দরকার? হ্যাঁ ভাই, ইন্ডিয়ার কাছেই ওনার সেফ এক্সিট দরকার, কারণ উনি বুঝে গেছেন যে যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে। উনি সবচেয়ে বেশি টেন্স যে যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় তাহলে তো ওনাদের অ্যারেস্ট করে ঝুলাই ফেলবে। সুতরাং সেনাবাহিনী ক্ষমতা নিলে যাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওনাকে এখান থেকে উদ্ধার করে, সেফ এক্সিট এটা। অথবা যদি শেখ হাসিনার গভর্নমেন্ট আবার এই মুহূর্তে ফিরে আসে, যে কোনো মুহূর্তে ওনাদের তো ফাঁসিতে ঝুলাবে। সুতরাং ওনার সেফ এক্সিট দরকার, এবং এটা করতে পারে একমাত্র ইন্ডিয়া, আর কেউ না। যার কারণে উনি ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবের কাছেই ফোন দিয়ে এই অনুরোধ করেন, এবং ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব বলেছেন আপনার বিষয়ে এইসব ভার্বাল আপনি ফোনে আমারে বললেন হবে না, আপনি লিখিত চিঠি দেন, গভর্নমেন্টের লিখিত চিঠি দেন, সেই চিঠির উপরে আমরা অ্যাকশন নিব। সেই চিঠি যদি না দিতে পারেন, এসব মুখের কথায় আমরা কিছুই করতে পারবো না, আপনি লিখিত চিঠি দেন, আমরা বিবেচনা করব। সবচেয়ে মজার কাহিনী এগুলো। তাহলে সেনাপ্রধান কেন এত ব্যতিব্যস্ত আমাদের নেত্রীর সাথে কথা বলার জন্য? সেনাপ্রধানের আবার কি পরিকল্পনা আছে? এই সেনাপ্রধান কি বুঝে গেছেন যে উনি কিছুদিনের ভিতরে ওনার ক্ষমতা হারিয়ে উনি ঝুলে যাবেন, বা ওনাকে মব জাস্টিস করা হবে, ওনাকে জুতার মালা দেওয়া হবে, যেটার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে এখন ক্ষমা চাইতেছেন যে আমার ক্ষমা হয়ে গেছে, আমি তখন বিবেক দিয়ে করি নাই, আবেগে করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। তোকে কি ক্ষমা করা যাবে? ওকে কি ক্ষমা করা যাবে? ওকে ক্ষমা করা যাবে না। সবার মনে ভয় ঢুকে গেছে যে আওয়ামী লীগের এইসব মিছিল দেখে, এবং যেভাবে আওয়ামী লীগ গেরিলা কায়দায় তাদের সহকর্মীদেরকে ধরার পরে ছিনিয়ে নিয়ে আসছে, তাতে সেনা
পুলিশ, এই সরকার, গোয়েন্দা বিভাগ সবার কাছে খবর হয়ে গেছে যে কিছু একটা হচ্ছে বা হবে, এবং আগামী 72 ঘন্টার ভিতরে আরো অনেক কিছু হবে, যা আমি আপনাদের সামনে তড়িৎ বেগে নিয়ে আসার চেষ্টা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।